সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি ওমর ফারুক। সাম্প্রদায়িক সন্ত্রাস কেউ চায় না, বাস্তবতা হচ্ছে সন্ত্রাস চলছে। কুমিল্লা থেকে শুরু হওয়া এই সন্ত্রাস সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়ছে বিভিন্ন স্থানে। সবশেষ রংপুরের ঘটনার পর প্রশ্নবিদ্ধ হচ্ছে রাজনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপসমূহ। এই সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিরোধ ও করণীয় বিষয়ে আজকের সম্পাদকীয় সাম্প্রদায়িক সন্ত্রাস শেষ কোথায়। আর এই নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন এম এ মান্নান এমপি, পরিকল্পনা মন্ত্রী, আছেন শওকত মাহমুদ, ভাইস চেয়ারম্যান বিএনপি, এবং জাকারিয়া কাজল, সিনিয়র সাংবাদিক। দর্শক, আপনারাও এই আলোচনা অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য এবং প্রশ্ন রাখতে পারছেন। আমরা আলোচনা শুরুর আগে দেখে নিচ্ছি প্রধান শিরোনামগুলো। সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ। রংপুরে সহিংসতায় জড়িত জামায়াত, দাবি স্থানীয়দের, দোষীরা চিহ্নিত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়তে শিশুদের প্রস্তুত করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। প্রথমবার জাতীয়ভাবে পালন করা হচ্ছে শেখ রাসেল দিবস। রাজধানীতে গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ৩৮৬টি রুট ভেঙে করা হচ্ছে ৪২টি। বেসরকারি কোম্পানির অধীনে চলবে ৯ রঙের বাস, ডিসেম্বরেই পরীক্ষামূলকভাবে চালু। দ্রুত এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ, শেষ পর্যায়ে সড়ক পথের শেয়ার পকেট, ডিভাইডার ও রেলিং নির্মাণ। মাওয়া প্রান্তে চলছে নদী শাসন। এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সেন্ট মার্টিনে 2 দিন ধরে আটকে আছেন 3 শতাধিক পর্যটক। বন্ধ নৌ চলাচল, নিরাপদে আছেন সবাই। জি, আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আজকের এই আলোচনায়। গত কয়েকদিন ধরেই আলোচনার বিষয়ে আসলেই সাম্প্রদায়িক সন্ত্রাস কারা জড়িত বা কি সেটি নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য আমরা শুনতে পাচ্ছি, এবং এর ভিতরে আবার তদন্ত চলছে নিয়ম মাফিক। কিন্তু আজকে আমরা এখানে বসেছি আসলে আমরা জানতে চাই যে এই সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিরোধ এবং করণীয় আসলে সম্পর্কে আপনারা আসলে কি ভাবছেন। তা আমি এম এ মান্নান এমপি, মাননীয় পরিকল্পনা মন্ত্রী, আপনাকে দিয়েই শুরু করতে চাই একটি সংবাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে। আমরা জানি যে 2016 সালে নাসিরনগরে হামলা হয়েছিল, এবং সেই হামলার যে 3 জন চার্জশিটভুক্ত আসামি, তাদেরকে আবার আওয়ামী লীগ ইউনিয়ন পরিষদ যে নির্বাচন, সেই নির্বাচনে মনোনয়ন দিয়েছে। তো এই যদি হয় শিক্ষা নেওয়ার অবস্থা, তাহলে সামনে হবে কি হবে না সেইটা আসলে কতটুকু, সেই প্রশ্নটা আসলে কতটুকু স্বস্তিদায়ক বা বাস্তবসম্মত। ধন্যবাদ আপনাকে। নাসিরনগরের ঘটনার সম্বন্ধে আমার ব্যক্তিগত কোনো তথ্য নেই আমার হাতে। আমি প্রথম আপনার কাছে শুনলাম, আর আমি সরাসরি এর সঙ্গে সম্পৃক্ত নই, ইন দ্যাট সেন্স যে আমি সাংগঠনিকভাবে এইগুলো দেখাশোনা করার দায়িত্ব আমি আমার কাজ করি। তো একজন নাগরিক হিসেবে অবশ্যই, এবং যেহেতু আমি আওয়ামী লীগের মধ্যে আছি এবং সরকারে আছি, আপনি যে ঘটনার কথা বললেন, আমার ধারণা এরকম দু একটা ঘটনা অন্য কোথাও উদ্রও হয়েছে, এরকম ভুলে বা চোখের আড়ালে কেউ ঢুকে গেছে, অনুপ্রবেশকারী বলতে পারেন, নমিনেশন ম্যানেজ করেছিল, আবার শুনলাম নমিনেশন বাদ দেওয়া হয়েছে। নাসিরনগরের বিষয়টা আপনি যেটা বললেন, আমার এটা ধারণা ছিল না আগে। নিশ্চয়ই আমাদের কর্তৃপক্ষ বলা ঠিক না, আমাদের নেতৃত্ব এটি দেখছেন, এবং বিশ্বাস সামগ্রিকভাবে এইটাকে মানে একটু আভাস পাওয়া যায় কি না যে এই ইস্যুটাকে আসলে আমরা কতটা গুরুত্বের সাথে দেখি। নাসিরনগরের সেই হামলার ঘটনা কিন্তু বেশ আলোচিত, ওই সময়ে কিন্তু এই সমপরিমাণেরই গুরুত্ব পেয়েছে বিষয়টা, গণমাধ্যমে বলেন, সব জায়গাতে। তো তারপরে আপনি বলছেন যে হয়তো মানে আপনাদের হাইকমান্ড সেটা দেখবেন, কিন্তু বিষয়টাকে আসলে ওইভাবে মানে গুরুত্ব কতটুকু দেয়া হয় সেইটাও কি এক ধরনের আঁচ করা যায় কিনা, মানে এই ধরনের ঘটনা যখন হয়? না, গুরুত্ব দেওয়া হয় বিশ্বাস করি, কারণ উচ্চ পর্যায়ে যারা এর সঙ্গে সম্পৃক্ত আমাদের নেতৃত্ব, তারা পরিষ্কার বক্তব্য রাখছেন। মাননীয় প্রধানমন্ত্রী খুবই জোরালো বক্তব্য রেখেছেন, বলছিলেন যে এমন শাস্তির ব্যবস্থা করা হয় যাতে কেউ এটা ভাবতে নাও পারে। আমার দীর্ঘ জীবনে আমি এই ধরনের ক্লিয়ার স্ট্যান্ড এর আগে অন্য কোনো বিষয়ে আমি শুনিনি। এছাড়া আজকে একটা বক্তব্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি সরাসরি বিষয়টা তার দায়িত্বের মধ্যে পড়ে, তিনি বলেছেন যে চিহ্নিত হয়েছে যারা দুষ্কৃতিকারী, যারা এটাকে ফুয়েল দিয়েছে বা লাগিয়েছে। তিনি দায়িত্ববান মানুষ, দায়িত্ববান নেতা, যেহেতু তিনি বলেন চিহ্নিত, আমি আশা করি 2-1 দিনের মধ্যে বা খুব সময়ের মধ্যেই
এই চিহ্নিত ব্যক্তিদেরকে আটক করা হবে এবং আইনে সোপর্দ করা হবে, এটা খুবই জরুরি। তো এই সব বলার পরে আমি একটা কথা বলবো যে নাগরিক হিসাবে, আমি কোনো সরকারি কর্মকর্তা বা সরকার হিসাবে নয়, আমি লজ্জিত এবং শঙ্কিত বটে এই শেষ বয়সে এসে। এই বাংলাদেশ আমাদের স্বপ্নের বাংলাদেশ, আমরা তো ধরুন পুরো 50-60-এর দশক 70-এর দশক আমরা এখানে বড় হয়েছি। আমাদের যে স্বপ্ন ছিল, আমাদের যে আবেগ ছিল, বিশেষ করে 60-এর দশক পুরো সময়টা, যে বাঙালিদের মধ্যে যে ধরনের উন্নত একটা চিন্তাধারা দেখতাম, যার ফসল ছিল সরাসরি বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং দেশ এবং আওয়ামী লীগ, সেখানে আমরা নেই এবং সেটা আমাকে পীড়া দেয়, কষ্ট পাই। সেটা তো আওয়ামী লীগের একার দায়িত্ব নয়, সার্বিকভাবে গোটা সমাজের মধ্যে এইটা বেড়েছে। এবং শুধু আমি বলতে পারি বোধহয় এইটা একজন হিসাবে, শুধু আমাদের এখানে গোটা উপমহাদেশে আমার ধারণা এক ধরনের মন্দ হাওয়া বইছে। এই মন্দ হাওয়ায় আমাদেরকে সবাইকে কম বেশি আক্রান্ত করে। জি, মাননীয় মন্ত্রী, আমি নিশ্চয়ই আপনার কাছে ফিরবো। তখন আমি আপনার কাছে যেটি জানতে চাইবো, আপনি নিজেই পরিকল্পনা মন্ত্রী, সেটি হচ্ছে মানে মানে মাথাপিছু উন্নয়ন, মানে মাথাপিছু আয় বৃদ্ধি কিংবা অবকাঠামোর উন্নয়ন, সেটাকে আপনি বলছেন যে এই ঘটনা আপনি লজ্জিত, এবং সেটাকে মানে শুধু সেটাকে ধরে আমরা বলবো কিনা যে আমরা আসলে আমাদের উন্নতি হয়েছে, সেটা আমি যখন আমি আবার আপনার কাছে আসবো তখন আমি আপনার কাছে জানতে চাইবো। শওকত মাহমুদ ভাই, আপনার কাছে আসতে যাই, সেটি হচ্ছে মানে বড় দাগে আপনাদের বিরুদ্ধেই আসলে সরকারি দলের পক্ষ থেকে অভিযোগ তোলা হচ্ছে যে মানে এইটাকে আপনারা একটা ইস্যু হিসেবে, মানে দেশকে অস্থিতিশীল করে সরকারকে মানে ক্ষমতাচ্যুত করা বা একটা কঠিন পরিস্থিতি ফেলার জন্য বিএনপি আসলে নেপথ্য থেকে কাজ করছে। এবং আমরা রংপুর থেকে যে আমরা যেই নিউজ পাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি যে আপনাদের এক সময়ের শরিক তাদের লোকজনকে সেখানে গ্রেপ্তার করা হয়েছে। তো এইটা নিয়ে আপনি আসলে কি বলবেন? দেখুন, প্রথমে আমি বলবো যে বিএনপির উপর যে দোষ চাপানোর চেষ্টা চলছে, এটা আমি মনে করি সম্পূর্ণ অযৌক্তিক এবং নিজেদের ব্যর্থতা আড়াল করার চেষ্টা। বিএনপির বিরুদ্ধে এই ধরনের অপপ্রচার তো আগেও হয়েছে। রানা প্লাজা যখন পড়ে যায়, তখন তো স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর বলেছিলেন যে বিএনপির লোকজন ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তো ধাক্কা দিয়ে যদি বিল্ডিং ফেলা যায়, এই ধরনের অপপ্রচার তো করেছে, বারবার করে যাচ্ছে। কিন্তু মূলত ব্যর্থতা তো সরকারের। প্রথমত, এত বড় পুলিশের বাহিনী, গোয়েন্দা সংস্থার এত ছড়াছড়ি, তাদের মধ্যে দিয়ে কীভাবে কুমিল্লায় এই ঘটনাটি ঘটলো, সেটা তো মানুষের কাছে প্রশ্ন। বিএনপির নেতাকর্মীরা যেখানে দুজন গ্রামের কোনো চায়ের দোকানের সামনে সমবেত হলেই পুলিশ এসে হাজির হয়ে যায়, সেখানে বিএনপি জামাতের কথা আলাদা, বিএনপি এই ঘটনাটা ঘটাবে, এটা পিকুলিয়ার। স্বরাষ্ট্রমন্ত্রী যেটা রংপুরের জন্য যেটা বলেছেন, রংপুরের ঘটনাটার আমরা তীব্র নিন্দা করি। এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন পুলিশ প্রস্তুত ছিল, কিন্তু যাবার আগেই ঘটনা দুর্বৃত্তরা করে ফেলেছে। এটা কী ধরনের প্রস্তুতি? আমরা আগে যখন রিপোর্টিং করতাম, তখন ডিএমপির প্রেস রিলিজ আসতো, ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ ধরেছে। হ্যাঁ, তো ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে, তো এইখানে দুর্বৃত্তরা এত পুলিশের চাইতে বেশি শক্তিশালী যে পুলিশের আগেই তারা ঘটনাস্থলে গিয়ে ঘটনা ঘটিয়ে ফেললো। এগুলো আসলে ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। এবং কুমিল্লার পরে যেখানে পুলিশ বাহিনীকে আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল, যেটা ওবায়দুল কাদের সাহেব নিজেও বলেছেন, ফেনীতে, নোয়াখালীতে তারা পুলিশ চেয়েও পায়নি। এবং কুমিল্লার নেতারা বলেছেন যে তারা ট্রিপল লাইনে ফোন করেও তারা সহায়তা পায়নি। ফায়ার ব্রিগেডকে বলা হয়েছে নোয়াখালীতে, তারা আসেনি। এগুলো কিসের আলামত? এবং সাম্প্রদায়িক দাঙ্গা হলেই আমাদের দেশের যে দাঙ্গা বলা যাবে না, আমি দাঙ্গা বলছি না আমি, কিন্তু সাম্প্রদায়িক কোনো পরিস্থিতির উদ্ভব হলে স্বাভাবিকভাবেই মানুষের একটা অভিযোগের তীরটা সরকারের দিকে যায়। কারণ সরকারের মূল দায়িত্ব হচ্ছে সারা বছরের মধ্যে এই পূজার সময় সংখ্যালঘুদের নিরাপত্তা বিধান এবং যাতে তারা নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে সেটা নিশ্চিত করা। তো সেটা সরকার করতে ব্যর্থ হয়েছে। অতএব এখানে বিএনপিকে দোষারোপ করা এটা একটা পুরনো মানে অপকৌশল। এবং এখানে বিএনপি কেন জড়িত হবে? আমি তো মনে করি কুমিল্লাতে কোনো মুসলমানের পক্ষে, এমনকি কোনো হিন্দুর পক্ষেও পবিত্র কোরআন শরীফকে ওখানে রেখে অবমাননা করার চিন্তা থাকতে পারে না। তাহলে কারা করেছে? সরকার বের করুক, সরকার বের করুক। এবং সরকার যদি দেখে যে সত্যিকার অর্থেই এখানে কিছু দুর্বৃত্ত, যা আসলে এইসব দুর্বৃত্তদের কোনো দল নেই এবং আমরা কখনোই এটা সমর্থন করি না, তো সেখানে তাদের ধরুক, সরকার বলুক যে আসলে আসলে জাতীয় ঐকমত্য করি। তো সরকার তো সেই পথে হাঁটছে না। সরকার হাঁটছে সেখানে বিরোধী দলকে দোষারোপ করার রাজনীতির ক্ষেত্রে। তথ্যমন্ত্রী যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এখনও রহস্যের উন্মোচন হয়নি, সেখানে বলে দিচ্ছেন বিএনপি জামাত করেছে। তা আমার মনে হয় যে এগুলো এই ব্লেম গেম সরকার যেটা শুরু করেছে এটা সঠিক নয়। এবং একই সঙ্গে আমি বলবো
যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদগুলো হচ্ছে, এই প্রতিবাদগুলো কিন্তু যৌক্তিক প্রতিবাদ। কারা এইসব মন্দিরে বা বিভিন্ন জায়গায় এই যে জেলের পল্লীতে আগুন দিলে, এগুলো বের করা উচিত। এবং রংপুরে যেটা বলেছেন জামাত ইসলামী জড়িত, এটা নিশ্চয়ই এটা দেখা যাবে এবং জড়িত হয়ে থাকলে অবশ্যই তারা শাস্তি পাবে। কিন্তু আপনি একটা রাজনৈতিক দলকে দোষারোপ করলেন, দোষারোপ করে আপনি যদি প্রমাণ করতে না পারেন, ইতিপূর্বে এরকম অনেক ঘটনা ঘটেছে। কিন্তু কথা হচ্ছে যে সরকার যে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে, পরিচয়ের এই দায়িত্বহীনতার ব্যর্থতা থেকে বেরিয়ে আসার জন্য এই দোষারোপগুলো করছে। বাস্তবে এটা কোনো প্রয়োজন নেই। কারণ পূজার সময় গোলমাল লাগিয়ে সরকারকে ক্ষমতাচ্যুত করা বা আন্দোলন সৃষ্টি করা, এটা বাংলাদেশে কোনো রাজনৈতিক দল কখনো করেনি এবং এটা কখনোই সম্ভব হয়নি এবং এটা কেউ করবেও না, কোনোদিনও করেনি। জি, শওকত মাহমুদ ভাই আপনাকে ধন্যবাদ। কাজল ভাই, আপনি নিশ্চয়ই মানে আগে যে প্রশ্ন দুটো করেছি সেটা নিয়ে আপনি নিশ্চয়ই বলবেন। এর পাশাপাশি আমি যেটি জানতে চাই সেটি হচ্ছে যে মানে এই ঘটনার পরে আমরা দেখেছি যে মানে জাতীয় গণমাধ্যমে অনেকটাই রোয়েশ হয়ে এটা আমি নিউজ করা হয়েছে। তারপরেও কিন্তু আমরা দেখেছি যে গত রাতে রংপুরে ঘটনা ঘটেছে। তার মানে হচ্ছে মানে শুধুমাত্র গণমাধ্যমে নিউজটা কম ডাউন প্লে করলে বা কম দিলে ঘটনা হবে না এরকম তো কোনো বিষয় নাই। তাহলে সেই ক্ষেত্রে আসলে কি করণীয় কি? না, আসলে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আমি একটু আগে এক জায়গায় কথা বলেছি, আসলেই প্রশংসনীয় ছিল। কারণ অতীতে আমাদের অভিজ্ঞতা আছে যে গণমাধ্যমের একটু উস্কানিতে অনেক আগুন জ্বলে। কিন্তু আপনি যেটা বললেন যে গণমাধ্যমে তো একমাত্র এসব মানে অপকর্মের একমাত্র অনুঘটক তো না, যারা এগুলি করে তারা তো এই সুযোগেই থাকে। আমি দুটো কথা বলতে চাই এই ক্ষেত্রে। এমন ঘটনা কিন্তু প্রথম না, বাংলাদেশে কিন্তু অনেক বছর ধরে পূজার সময় কিছু না কিছু ঘটনা হচ্ছে, প্রত্যেকটা সরকারের আমলে এটা হচ্ছে। কেন এটা সরকারগুলো মানে নজরে রাখে না তা তো না, কেন হচ্ছে এই বিষয়টা নিতে এক নম্বর। দুই নম্বর হচ্ছে আমি স্পেশালি একটু রংপুরের ঘটনা আসি। শওকত ভাই তো বললেন যে জামাতের কথা, কিন্তু রংপুরে কিন্তু যারা এফেক্টেড তারা কিন্তু টেলিভিশনের সামনে কয়েকটা নাম বলেছে, এমুক এসেছিল এমুক এসেছে, যেমন একটা নাম খালি আমার এই মুহূর্তে রবিউল ছিল, এরকম 8-10 জনের নাম কিন্তু বলেছে যারা যাদের ঘর পড়েছে। তার মানে ইটস ভেরি ইজি টু আইডেন্টিফাই। যেখানে আমি ভিকটিম, আমি যদি বলি যে ওমর ফারুক বা শওকত ভাই করেছে, কাজে এটা তো আর কোনো সাক্ষী লাগে না, তাকে মানে অ্যাটলিস্ট প্রাথমিকভাবে তো ধরা যায়, তাই না? একটা বার। দুই নম্বর হচ্ছে কুমিল্লার ঘটনাটা, অনেকে এটা বলছেন যে শওকত ভাই যেরকম বললেন যে হিন্দু হিন্দু করবে না, তার পূজা হিন্দু নষ্ট করবে না, মুসলমান তার পবিত্র কোরআন শরীফ ধরবে না, কিন্তু কোনো মানুষ তো করেছে। তার মানে এটা প্রমাণ করে কি দুষ্কৃতকারী যারা এগুলি করে তাদের কোনো ধর্মও নাই, মানবতাও নাই, তাই না? কেউ না কেউ তো এই সুযোগটা নিতে চেয়েছে, তাই না? কেন নিতে চেয়েছে, মানে কেন উদ্দেশ্যটা কি? মানে আপনাকে এখন তো অনেক কথা বলবো, অনেক কথা আমি সরাসরি বলছি। উদ্দেশ্য হচ্ছে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা, একটা সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টি করা। কারণ যে কোনো ধর্মে, আমি একটা গল্প বলি 2 মিনিটে। এক শকুনের বাচ্চা, শকুন তার বাবাকে বলছে, বাবা মানুষের মাংস খাবো। তো শকুন তাকে একটা মাংস এনে দিল, বলে বাবা এটা তো গরুর মাংস। পরের দিন মাংস দিল, বাবা এটা তো মুরগির মাংস, মানুষের মাংস খাবো। শকুন বলে আচ্ছা। পরে শকুন করলো কি, এক টুকরা গরুর মাংস নিয়ে মন্দিরে রেখে আসলো, এক টুকরা শুকরের মাংস নিয়ে মসজিদে রেখে আসলো। পরের দিন তো দাঙ্গা ফাঙ্গা, পরে বাপ ছেলে মিলে খাচ্ছে, প্রচুর মানুষ মারা গেছে। ছেলে বলে যে বাবা এত মানুষের মাংস কই পাইলা? তখন শকুন বলল, বাবারে এই কাজ করলে মানুষের আর কিছু লাগে না, নিজেরাই শেষ হয়ে যায়। তো ধর্ম নিয়ে যে মানুষকে কি পরিমাণ উন্মাদ করা যায় বা উন্মাতাল করা যায়, এই গল্প কিন্তু তার একটা উদাহরণ। কেউ কেউ হয়তো সেই খেলাটাই খেলতে চাচ্ছে, কেউ খেলতে চাচ্ছে বলে কিন্তু সরকার তার দায় এড়াতে পারবে না। সরকারের দায় এবং দায়িত্ব হচ্ছে খুঁজে বের করা। অ্যারেস্ট হয়েছে, কুমিল্লার ঘটনায় অ্যারেস্ট হয়েছে শুনেছি, বলা হয়েছে গণমাধ্যমে। চৌমুনির ঘটনায় বলা হয়েছে যে অ্যারেস্ট হয়েছে। রংপুরের ঘটনায় 40 জনের অধিক অ্যারেস্ট হয়েছে, 500 নামে মামলা হয়েছে। আমার একজন নাগরিক হিসেবে বাংলাদেশে আমার দাবি থাকবে, যারা অ্যারেস্ট হয়েছে তাদের পরিচয় তুলে ধরা হোক, তাদের নাম ঠিকানা প্রকাশ করা হোক এবং তাদেরকে দ্রুত বিচারের আইনে শাস্তি দেওয়া হোক। কারণ আমরা দেখেছি রামুর ঘটনা কিন্তু এখনো কোনো বিচার, আপনি নাসিরনগরের কথা বললেন, বিচার হয়নি। বিজয়নগর যেটা মানে ইংরেজিতে একটা কথা আছে না, জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড, তাই কিন্তু হয়। বাংলাদেশে তো অনেক কিছু ঘটে। আমি খালি একটু বলতে চাই যে নাসিরনগরে যারা হয়েছিল তাদের কিন্তু মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে, কিন্তু প্রত্যাহার করা হয়েছে কিন্তু স্বস্তির ব্যাপার না, মানে উদ্বেগের ব্যাপার হলো কেমন করে তারা পেল। তার মানে কি সবখানেই কিন্তু অনুপ্রবেশ বলেন আর যাই বলেন, হাইব্রিড ইত্যাদি বলে কিন্তু দায় এড়ানো সম্ভব না। সরকারে যে দলটি আছে আওয়ামী লীগ একটা বহুত পুরনো দল, একদম রুট লেভেল পর্যন্ত তাদের
সংগঠন আছে। মান্নান ভাই হয়তো দলের ওরকম দায়িত্বে নেই, কাজে উনি দলের সব জানার কথা না, কিন্তু আমরা যারা কাজ করেছি দীর্ঘদিন আমরা জানি সেখানে কিন্তু কিছু ব্যাপার থাকে, বুঝছেন। তো আজকে কিন্তু আমার একটা কল খুব রাইট মনে হয়েছে, দল হিসাবে সরকার এবং দল দুটোকে আমরা গুলিয়ে ফেলেছি। আজকে যেটা আমার ভালো লেগেছে, দল হিসাবে কিন্তু বলা হয়েছে মাননীয় প্রধান সকল নেতা কর্মীকে সতর্ক থাকতে। এটা কখন প্রশাসনের উপর ভরসা না করে দলেরও সতর্কতা। আমি এই ফাঁকে আরেকটা কথা বলে নিতে চাই, দেখেন এ পর্যন্ত আমাদের দেশের রাজনীতিবিদরা অনেকে জেল খেটেছেন মানে কি অপকর্মের অপরাধে, ঘুষ খাওয়ার অপরাধে, বিত্তর। আজ পর্যন্ত কোনো আমলাকে দেখেছেন জেল খেটেছে? অথচ আমরা রিপোর্টে দেখি যে আমলারাই নাকি সম্পদশালী, বেগমপাড়ায় আমলাদের বাড়ি বেশি। কথাটা এই জন্য বললাম, এই যে এই অপকর্মগুলি হচ্ছে, এগুলি যাদের দায়িত্ব মাঠ পর্যায়ে যারা কাজ করেন, তারা আইন রক্ষা বাহিনী বলেন আর আমলা বলেন, তাদের কেন জবাবদিহিতার ইয়েতে আমরা আনি না? এদের যতদিন জবাবদিহিতার, যত সহজে আমরা রাজনীতিবিদরা পরস্পরকে দোষ দিতে পারি, তাদের বেলায় কিন্তু কেউ বলে। কিন্তু আমি মনে করি এক্ষেত্রে আমলাদের দক্ষতার অভাব আছে, অথবা কোনো কোনো ক্ষেত্রে কারো কারো পক্ষপাতমূলক আচরণ আছে। এই বিষয়টাও বের করে কিন্তু সরকারের দায়িত্ব। আমি যে কথাটা বলে শেষ করব, আওয়ামী লীগ বলছে বিএনপি করেছে, বিএনপি বলছে সরকার করেছে। এই দুই দলের এই কড়াকড়িতে কিন্তু যারা আসল তারা কিন্তু একটা কমফোর্ট জোন পেয়ে যাচ্ছে, যে তারা তো বাড়াবাড়ি, আমরা কিন্তু কমফোর্ট জোনে আছি। মানে প্রকৃত অপরাধীরা কিন্তু এতে করে পার পেয়ে যায়। এই বিষয়টাও মাথায় রাখতে হবে। জি, এমএম এমপি আপনার কাছে আসি, সেটি হচ্ছে যে যেটি আপনাকে রাখছিলাম যে মানে মাথা পিছু যে আয় বাড়াকেই আমরা উন্নতি বলবো কি না, এবং যেটি কাজল ভাইও বলছিলেন যে মানে ধর্মীয় বিষয়ে খুব সহজেই উন্মাদনা করা যায়, কিন্তু সেটাকে আবার সাংস্কৃতিক চর্চা, অন্যান্য সামাজিক আন্দোলনের মাধ্যমে সেটাকে আবার কমিয়েও আনা যায়। সেই জায়গাটাতে আপনার মানে ঠিকমতো কাজ হয়েছে কিনা? কারণ হচ্ছে আমরা যদি দেখি যে আইন ও সালিশ কেন্দ্রের যেই আপনার রিপোর্ট, সেখানে দেখা যাচ্ছে যে গত 9 বছরে আপনার ঘটনা ঘটেছে 3000-এর বেশি, 3679টি হামলা হয়েছে গত 9 বছরে হিন্দুদের উপরে। জি না, এটা যদি 50 বছরে বলতো তাহলে আরো অনেক বেশি হতো। 9 বছর মানে এটা হয়তো একটু মনে হবে যে এই 9 বছরই কেন, আগে নয়। প্রথম প্রশ্ন আপনার যেটা, যে মাথাপিছু আয় বাড়ায় কি আসলে উন্নতি কিনা, গভীর প্রশ্ন অবশ্যই। তবে মাথাপিছু আয়ের যেমন একটা পরিমাপ আছে, $100, $500, $5000, উন্নতিরও ওইভাবে পরিমিত না হলেও আমরা ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, নিম্নবিত্ত, মধ্যবিত্তের নিম্নে, উচ্চবিত্ত, এইরকম গ্রেডিং করা হচ্ছে। এইটা হলো আয়ের ক্ষেত্রে। তার চেয়ে গভীর যে বিষয়টা মাপযোগ করার কোনো উপায় নাই, সাংস্কৃতিক গভীরতা বা সভ্যতার মাপকাঠিতে কতটা সভ্য, কতটা আইনানুগ, কতটা ট্রাফিক রুলস, কতটা দিস অনেকগুলো পেরিমিটার আছে। বাংলাদেশের মতো একটা নিম্ন মধ্যবিত্ত দেশ বা মধ্যবিত্ত দেশে এই মুহূর্তে আমরা ঢুকেছি। কদিন আগে যারা ভুভুক্ষ, যেখানে ক্ষুধাই ছিল মেন জীবনের বড় তাড়না, এইমাত্র সেদিন না খেয়ে থাকা, সেখানে অবশ্যই উন্নতির পরিমাপক হিসাবে বৈষয়িক দিকটা আগে এসছে। একটা কথা আছে না যে ক্ষুধার্ত মানুষজন ঘুমিয়ে স্বপ্ন দেখে সে বিরিয়ানি খায়, অলওয়েজ দেখে সাইকোলজিস্টরা বলে। তো আমাদের পেটে ভাত ছিল না ফর ইয়ার্স, হান্ড্রেডস অফ ইয়ার্স। সাম্প্রতিককালেও আমরা অত্যন্ত বুভুক্ষ ছিলাম। সেখানে আওয়ামী লীগের জন্য বা যে কোনো পার্টি হোক যখন ক্ষমতায় এসছে, এই উন্নতির এই জিনিসটা, পেটে ভাত, মাথার উপরে একটা একটা আশ্রয়, একটু পরিষ্কার পানি, এইগুলো ছিল আমাদের মেইন মাত্রা, যেটা আমরা দাওয়া করেছি। সুতরাং সেই সেন্সে আমরা উন্নতির দিকে আমরা এগিয়েছি বৈষয়িক মাপে। তবে গভীর যেটা সভ্যতা বা ধরুন সাংস্কৃতিক একটা সেখানে আমরা অতটা পারিনি। তবে আমার বিশ্বাস এই মুহূর্তে যদি একটু ওয়াইড করি আপনার কথার আগে, সারা বিশ্বে এক ধরনের উন্মাদনা, ডানপন্থী উন্মাদনা মোটামুটি অনেকগুলো রাষ্ট্র, যেখানে আমি চিন্তা করতে পারিনি, সেখানে ওইটা হচ্ছে। ফ্রান্সের মতো জায়গায়, জার্মানির মতো জায়গায় ডানপন্থী মনোভাব বাড়ছে। হাঙ্গেরি তো লস্ট অলরেডি। এরকম অনেক দেশ এরকম হচ্ছে কিন্তু। এবং আমাদের আশেপাশে, আমি বলতে চাই না, আমি যেহেতু একটা সংবেদনশীল অবস্থানে আছি, এটা পরিষ্কার এখন কোথায় কী হচ্ছে। সুতরাং সেটা তো বুঝতেই পারছেন কী অবস্থা। আজকালকার যে ক্লোজ নিট মানে দুনিয়াটা, পেরুতে ঘটনা হলে ঢাকায় জানে, মঙ্গোলিয়া হলে আমি জানি, সেখানে সেকেন্ডের মধ্যে ফেসবুক, এইটা সেটা, ইন্টারনেটের মধ্যে সব জানাজানি হয়ে যাচ্ছে। সেইখানে আপনি উন্নতির মাত্রাটা ওই সেন্সে আজকাল নয়। এমনকি জাতিসংঘ যে আমাদের সার্বিকভাবে আমাদের দেখভালের জন্য আমরা মানুষের স্বপ্নে গড়ে উঠেছিল, সেটাও খুব দুর্বল। আমার জানা মতো গত কয়েক শতকের মধ্যে, কয়েক দশকের মধ্যে জাতিসংঘ দুর্বলতম অবস্থানে এই মুহূর্তে আছে।
সুতরাং এইটারও একটা রিফ্লেকশন আমাদের বাস্তবতার ভিতরে আছে। জি, আপনাকে ধন্যবাদ। শওকত মহোদয়, আমি আপনার কাছে আসি যে মানে অনেকেই বলছিলেন যে এর আগে ঘটনা ঘটেছে, কিন্তু এর আগে ঘটনা ঘটলেও মানে সামাজিক এবং রাজনৈতিক যে শক্তি তারা যেভাবে মানে প্রতিরোধের জন্য দাঁড়িয়েছে বা যেভাবে সক্রিয় হয়েছে, মানে সাম্প্রতিক সময়ে আসলে সামাজিক এবং রাজনৈতিক শক্তির সেই ধরনের সক্রিয়তা দেখা যাচ্ছে না, এইটা অনেকেই বলছেন। মানে সেইটার আসলে কারণ কি? মানে শুধুমাত্র বিএনপি না, অন্যান্য রাজনৈতিক শক্তির ক্ষেত্রে বলা হচ্ছে এটা। এটা মূলত হয়েছে যে একটা অনেস্ট মিডল ক্লাস, যাদের সেন্টিমেন্ট এবং যাদের চেতনা সমাজকে চালিত করত, সেই অনেস্ট মিডল ক্লাসটা ডিসঅ্যাপিয়ার করে গেছে। সে এখন কিন্তু সৎ মধ্যবিত্ত শ্রেণী বলে পাওয়া যায়, কিন্তু খুব কম। দ্বিতীয়ত হচ্ছে একটা দীর্ঘ অনির্বাচিতের শাসন, ফ্যাসিবাদী শাসনের কারণে সমাজের মূল্যবোধগুলি, সমাজের যে শিষ্টাচারগুলো, সেগুলো তো নষ্ট হয়ে গেছে। জাতীয় ঐকমত্য সৃষ্টির ক্ষেত্রে প্রধান কাজ হচ্ছে সরকারের। মনে করেন করোনা মোকাবেলায় রাজনৈতিক দলগুলো বলেছে, বিএনপি বলেছে যে আসুন আমরা একসঙ্গে কাজ করি, কিন্তু সরকার ওই ঐকমত্যের পথে হাঁটেনি। সরকার একাই করেছে এবং নিজের দলের এমপিদেরকেও দায়িত্ব দেয়নি, বরং আমলাদেরকে জেলায় জেলায় দায়িত্ব দিয়েছে। এগুলো হচ্ছে বড় দাগে। এবং যেই ধরনের ঘটনাগুলো ঘটছে, আমাদের যেই মানান ভাই যেটা বললেন যে সাংস্কৃতিক পর্যায়ের যে উন্নয়নটা, সেই উন্নয়নটা হয়নি। এগুলো হয়েছে যে আমাদের এই শিক্ষার কারিকুলামের কথা বাদ দিলাম, এবং সমাজে অবৈধ বৃত্তের আহরণের যে প্রতিযোগিতা, এবং যারা বৃত্ত আহরণ করেছে, পিকে হালদারের মতো লোক বা বেসিক ব্যাংকের বাচ্চুর মতো লোক, তারা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে এবং সমাজ দেখছে যে এগুলো করলে কিছুই হয় না, এবং যে যার মতো এগুলো করছে। আজকে পুলিশ মনে করছে তারা দেশের রাজা, তারা দেশ পরিচালিত করবে। সচিবালয়ের আমলারা মনে করছেন তারাই দেশ পরিচালনা করবে। এগুলো বিভিন্ন পর্যায়ের যে একটা সরকার নির্বাচনের মধ্য দিয়ে আসলে সেই নির্বাচনে তারাই মুখ্য ভূমিকা পালন করে, রাতে ভোট করে ফেলে। অর্থাৎ আপনাকে তো বড় দাগে এগুলো চিন্তা করতে হবে। সেকেন্ডলি, হ্যাঁ, পৃথিবীর বিভিন্ন জায়গায় হয়েছে, কিন্তু তার মধ্যেও এই পরিবর্তনের মধ্যেও পৃথিবীতে বহু দেশ আছে যেগুলো নিজের সত্তাটা ধরে রেখেছে, ঐতিহ্য এবং মানবিকতা ধরে রেখেছে। সেই কথাটা তো অস্বীকার করা যাবে না। মান্নান ভাই যেটা বললেন যে হ্যাঁ, মাথাপিছু আয় বেড়েছে, মাথাপিছুর আয় বাড়লে তো দারিদ্র তো বেড়েছে। আপনার এই করোনার সময় 2 কোটি নতুন গরিব হয়েছে। সেদিন একটা অনুষ্ঠানে প্রফেসর সিরাজ ইসলাম চৌধুরী, বাংলাদেশে একটা অন্যতম শীর্ষ বুদ্ধিজীবী, তিনি বলেছেন যে সরকার যে উন্নয়ন করছে, এই উন্নয়নে বেকারত্ব যাচ্ছে না, কর্মসংস্থান হচ্ছে না, কিন্তু মেগা প্রজেক্টে খরচ হচ্ছে অনেক। এই উন্নয়ন বৈষম্য বাড়াচ্ছে। তো আমরা উন্নয়ন করছি, কিন্তু আমাদের উন্নয়নের দর্শনটা কি? উন্নয়নের দর্শন হচ্ছে যে বড় মেগা প্রজেক্ট নেওয়া। যেমন আজকে পত্রিকা দেখলাম যে ঢাকা চিটাগাং এক্সপ্রেসওয়ে প্রকল্পটি বাদ দেওয়া হয়েছে। তো 100 কোটি টাকা খরচ করলেন কেন? 100 কোটি টাকা খরচ করে বাদ দিচ্ছে। তো এবং আবার জ্বালানি খাতে, বিদ্যুৎ খাতের যে একটা ইন্ডেমনিটি ছিল যে উন্নয়নের ক্ষেত্রে কাউকে দোষারোপ করা যাবে না, আদালতে মামলা করা যাবে, সেটা আবার বহাল রাখা হচ্ছে কেন? ওয়াই? তা আপনি যদি এগুলিকে উৎসাহিত করেন তাহলে তো উন্নয়ন হবে, কিন্তু কোনো জবাবদিহিতা নেই, এবং দুর্নীতি এবং আমি বলবো যে অনিয়ম, সেগুলো বাড়বে। তো সেই কারণে বলি যে আপনি যে আজকে আমরা এই দাঙ্গা নিয়ে সাম্প্রদায়িক পরিস্থিতি আলোচনা করছি, এই সাম্প্রদায়িক পরিস্থিতিও কিন্তু আজকে এই সমাজের ভেতরে ভেতরে, আমলাতন্ত্রের ভেতরে বলেন, পুলিশ বাহিনীর ভেতরে বলেন, সমাজের বিভিন্ন স্তরে কিন্তু এটা ছড়িয়েছে। এবং এটা ছড়ানোর নানা কারণ আছে, এটা অস্বীকার করা যাবে না। কারণ আপনি পার্শ্ববর্তী দেশে যে ঘটনাগুলি ঘটে, আমরা হয়তো সেইভাবে সোচ্চার হই না, কিন্তু আমরা তো অবলোকন করি, আমরা তো এগুলো না দেখে পারি না। এবং আপনি দেখবেন যে ভারতে মুসলমানদের বিরুদ্ধে যে গরুর কোরবানি নিয়ে যেই পরিস্থিতি তৈরি করা হয়েছে, বিভিন্ন জায়গায় তাদের হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে কিন্তু ভারতের অনেক বড় বড় বুদ্ধিজীবী তাদের রাষ্ট্রীয় খেতাব বর্জন করেছেন। তা আমাদের এখানে এরকম বুদ্ধিজীবী আছেন যারা ভারতের রাষ্ট্রীয় খেতাব পেয়েছেন, কিন্তু তারা তো বর্জন করেন নাই। কারণ ওখানে সাম্প্রদায়িকতাকে তারা একভাবে দেখেন, আর এখানে সাম্প্রদায়িকতাকে আরেকভাবে দেখেন। এটার মধ্যে পার্থক্য আছে। তা আমার কথা মনে হচ্ছে যে এই আপনি বিষয়গুলোকে তো এড়িয়ে যেতে পারবেন না। হ্যাঁ, আমরা এই কিছু মৌলবাদী গোষ্ঠী আছে, তারা যেভাবে রিয়্যাক্ট করে আমরা উদ্বিগ্ন হই। তালেবান সেখানে ক্ষমতায় আসছে, আমরা উদ্বিগ্ন হই। কিন্তু বাংলাদেশে কিন্তু তালেবানির কোনো শাখা নেই, কিন্তু ভারতের যে সাম্প্রদায়িক রাজনৈতিক দল আছে তাদের শাখা কিন্তু বাংলাদেশে ভিন্ন নামে কাজ করে। তো এই বিষয়গুলো কিন্তু এড়িয়ে যাওয়া যাবে না। অতএব আমাদের দেশকে নিয়ে, দেশের ভেতরে যে অবস্থাটা তৈরি হয়েছে, এবং সরকার সবাইকে
মানে বিশেষ বিশেষ মহলকে খুশি রাখতে গিয়ে আজকে তারা এখন কাঁধে চড়ে বসেছে। এটা সরকারকে এটা বুঝতে হবে যে কোন পরিস্থিতি করে, এবং সরকার আজকে বলতেও পারছে না যে কারা এই ঘটনাটি করেছে, বলতেও তারা 10 বার চিন্তা করছে, বলছে বাইরের ইন্ধন আছে, অমুক অমুক অনেক নানা কথা বলছে। কিন্তু আমরা পরিষ্কার জানতে চাই, আমরা কিন্তু কোনোভাবেই আমাদের এই মানে মুসলমান হিন্দুর যে সাম্প্রদায়িক সম্প্রীতি এই দেশে, এটা কোনোভাবেই কিন্তু আমরা নষ্ট করি না। সকন্দর ভাই, আমি নিশ্চয়ই আপনার কাছে আবারও ফিরবো সময় পেলে। কাদের ভাই, আপনার কাছে আসতে চাই, মানে কারা করেছে এটা তো আসলে তদন্ত করে জানা যাবে, কিন্তু লাভটা হলো কার? মানে কে আসলে যে কোনো ঘটনা তো কেউ না কেউ লাভবান হয়। স্বাগত হচ্ছে আমাদের এখানে তালেবানের প্রাতিষ্ঠানিক শাখা নেই, কিন্তু আমরা হব তালেবান, বাংলা হব আফগান, এই স্লোগান শুনেছি। কাজে এই জাতীয় পদার্থ আছে এই মনোভাব। আপনি প্রথমে যেটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সংস্কৃতি বোধ, খালি উন্নয়নের সংস্কৃতি বোধটা দরকার। আমাদের ছোটবেলা আপনারা দেখেছেন প্রত্যেকটা পাড়া মহল্লায় বার্ষিক নাটক হতো, আপনার রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী হতো, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হতো। এখন তো মাইক্রোস্কোপ মহল্লাতে পাঠাগার ছিল, সাংস্কৃতিক চর্চা ছিল, হতো। এগুলো কিন্তু এখন নেই। এগুলি নিয়ে এখন মানে তালিবন্দি যন্ত্রানুষঙ্গ আমাদের আমাদের এই যুব সমাজ বা তরুণ সমাজকে যে সংস্কৃতির কোন গোলক ধাঁধে নিয়ে যাচ্ছে আমরা জানি না। আমি তো মনে করি, যেমন ধরেন এই করোনা, এটাও আপনার সরি হেল্প করি, ঘরে ঘরে আরবি পড়ার আমাদের ছোটবেলা আমরা ফাঁকি মারতাম, হুজুর যেত, এইগুলো কিন্তু চলে গেছে। আমি যেটা বলতে, যেমন ধরেন করোনার আগে এই যে কি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলে যে একটা পদার্থ আছে, এটা কিন্তু কেউ জানতাম না, উইথ ডিউ রেসপেক্ট। করোনা হওয়ার পর ওনাদের খুব দাম বাড়লো, আপনারাও মিডিয়ায় ডাকলেন, সরকারও তাদের। একইভাবে এই যে সংস্কৃতির যে আমাদের অবক্ষয় হচ্ছে, এটার জন্য আমি মনে করি মনোবিজ্ঞানী এবং সমাজকর্মীদের নিয়ে সরকারি উদ্যোগে একটা কিছু করা উচিত, একটা মানে সার্ভে করা উচিত যে কেন এটা হচ্ছে, এই জিনিসগুলো অবহেলিত। এবং আপনি জানেন মাননীয় পরিকল্পনা মন্ত্রী, আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের বাজেট সবচেয়ে কম, এই আমলে না সব আমলেই। মানে সংস্কৃতিটা যে একটা জীবনযাপন, উন্নয়ন, মনন, সকল কিছুর একটা মূল অনুষঙ্গ, এটা কোনো সরকার ওইভাবে গুরুত্ব দেয়। একটা মন্ত্রণালয় রাখতে হবে, প্রতিবদ্ধতা রেখে দেয়, অল্প কিছু টাকা দেয়, মনে করে ওই সিনেমায় করোনা কালে প্রণোদনা দেওয়া হয়েছে কোনো সংগঠনকে, মানে পুরো সময়ের জন্য আপনার সংস্কৃতি মন্ত্রণালয়কে মনে হয় খালি সিনেমাকে অনুদানের সিনেমা বানানো, আর ওই শিল্পকলা একাডেমি, যেটা নিয়ে আবার 400 কোটি টাকার দুর্নীতির অভিযোগ দেখলাম। তো এই কাজে সংস্কৃতি অনেক বড় ব্যাপার, এটা বুঝতে হবে। আপনি যদি সংস্কৃতিটাকে লালন এবং রোপণ করতে না পারেন, কেবল সাম্প্রদায়িকতা কেন, আরও অনেক কিছুই বাড়বে। আমার মনে হয় দিস ইজ হাই টাইম টু ডু দিস থিং, এবং এটা সরকারি উদ্যোগে করা উচিত। এবং আমি যেটা মনে করি, লাভবান কারা হয় আপনি বলছেন, তাই না? আমি কিন্তু প্রথমেই বলেছি, আওয়ামী লীগ বাংলাদেশে কিন্তু বাস্তবতা কি, আওয়ামী লীগ অ্যান্ড এন্টি আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগ বিএনপি এই দোষারোপে কিন্তু যারা খেলছে তারা কিন্তু খুব মজা পাচ্ছে। এটা গেলে একটা শওকত ভাই কিন্তু একটা কথা বলেছেন যে বিএনপিটা জামাত বাদ দিয়ে কথা বলেছেন উনি, যে বিএনপির উপর যে অপকর বা ওনার অভিযোগ যেটা বিএনপিকে ঘায়েল কর বা অনেক জায়গায় জামাত বাদ দিয়ে, কথাটা খুব পরিধানযোগ্য। জামাতের সঙ্গে আমাদের নির্বাচনী ঐক্য না, আমি সেটাই বলছি, আদর্শগত আমি সেটাই বলছি, আদর্শ দিকে কাজী এই আদর্শের যারা ধারক বাহক, স্বাধীনতার 50 বছর পরেও যারা বাংলাদেশের স্বাধীনতাকে মন এবং মনন থেকে মেনে নিতে পারেনি তারা, এবং এটা পাশাপাশি এই যে বহিঃশক্তির কথা শওকত ভাই বললেন, এটাও খুব গভীরভাবে খতিয়ে দেখা দরকার। এটা কিন্তু সরকার, দেশের স্বার্থে তো বটেই, সরকারের স্বার্থে তো, দল হিসাবে আওয়ামী লীগের স্বার্থেও কিন্তু এটা খতিয়ে দেখা দরকার। জি, আপনাকে ধন্যবাদ। আমাদের দর্শক অপেক্ষা করছেন, দর্শকের প্রশ্নটা নিয়ে আসি। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। রংপুর মিঠাপুকুর শালরিয়ার থেকে মোহাম্মদ আলামিন। জি, আমার মনে হয় এই ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের মূলে ফেসবুক। জি, এই আপনার প্রশ্ন। কর্তৃপক্ষ শুধু ব্যবসার জন্য কিভাবে উস্কানিমূলক ও বিদ্বেষমূলক পোস্টে সাপোর্ট করে, সরকারের কি কোনো উদ্যোগ নেই এই ফেসবুক নিয়ন্ত্রণে? জি, আপনাকে ধন্যবাদ। এই প্রসঙ্গে একটু বলি, উনি যে অভিযোগটা করেছেন, ফেসবুকের একজন সাবেক কর্মীও কিন্তু ফেসবুক নিয়ে এসব অভিযোগ করেছেন কয়েকদিন আগে, তাই না? কারণ এই বিষয়টা একটু খতিয়ে, আমি ওনার সঙ্গে একমত, এই বিষয়টা নিয়ে একটু। হ্যাঁ, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে ভিউ পাওয়ার জন্য, শেয়ার পাওয়ার জন্য ধরেন ওই যে উস্কানিমূলক কথাবার্তা বলা হয়, এবং সেইখানে আসলে মনিটরিং এর সরকারের মানে পর্যাপ্ত আছে কিনা সেটা হচ্ছে
ওনার প্রশ্ন। এর পাশাপাশি শওকত মাহমুদ ভাই তো আপনার সামগ্রিকভাবে রাজনৈতিক সহিংসতার সাথে এই সাম্প্রদায়িক যে সমস্যা সেটাকে উনি শুনেন, এই যে কাজল সাহেব একটা কথা বললেন যে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছে, সামান্য টাকা পায় না ইত্যাদি, একটা মনে হয় যে একটা সরল একটা স্টেপ যে টাকা হয়েই বলে বেশি শক্তিশালী জাস্ট শক্তি বাড়বে। 60-এর দশকে মনে আছে আপনার, হয়তো না উনাদের বুধে কাছাকাছি সময় পূর্ব পাকিস্তান লুকিয়ে দাঁড়াও, পরে একটা বিরাট লিফলেট বলছি। তারপরে সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে প্রেস ক্লাব থেকে মাওলানা আকরাম খান নেতৃত্বে একটা মিছিল বেরিয়েছিল এবং বিভিন্ন কাগজে সেম এডিটোরিয়াল বেরিয়েছিল যে পূর্ব পাকিস্তান সেই এডিটোরিয়াল কোথায়, সেই মিছিল কোথায়? তারপরে রবীন্দ্রসঙ্গীত ব্যান করা যে মনিম খান সাহেবের, তার বিরুদ্ধে যে আমাদের ইন্টেলেকচুয়ালরা কি আন্দোলন করেছিল, কোনো টাকা ছিল না, সংস্কৃতি মন্ত্রণালয় ছিল না, বাট দে ডিড ইট। এই যে আমার যে মনে হয় মোটা থাকে এখন, সাডেনলি আমরা বাঙালিরা টাকা পয়সার গন্ধ পেয়ে গেছি। টাকা পয়সার গন্ধ ভালো দরকার, টাকা না পেলে আমরা কিছু করতে চাই না। হ্যাঁ, এই জন্য ওই দিকটা ছেড়ে গাড়ি বাড়ি বেগম পাড়াই বলুন আর নাই বলুন, এগুলো হয়তো অতি বলা হয়। তো পয়েন্টটি দ্যার ইজ এ রেস ফর ওয়েলথ খুব বেশি। আমি এটা বিরুদ্ধে নই, কারণ ওয়েলথ দরকার আছে, খালি পেটে তো ঘুম হয় না, চিন্তাও হয় না, কিন্তু একটা উদগ্র ভাষণা বোধ হয় রেস। এইটা যে অন্যান্য যে বৃত্তিগুলো আমাদের ছিল, যেগুলো আমরা 60-এর 50-এর ধরে দেখতাম, তখন যেহেতু আমাদের শত্রু ছিল একটা চিহ্নিত, চাপের মধ্যে ছিলাম। আমার মনে করি আমাদের স্বাধীন, কে আমাদের শত্রু? কিছুই না। সুতরাং আমাদের জীবনধারা, আমাদের সব কিছু সেফ। ইট ইজ নট সেফ। ঘরের ভিতরে কিট এখন, এবং এই কিট করে করে খাচ্ছে। এই কিট কিন্তু 60-এর দশকে ছিল না। 60-এর দশকে বিরোধী ছিল নট কিট, এখন কিন্তু ইন্টারনাল ভাইরাস। এবং এই ভাইরাস যে লালিত পালিত হচ্ছে, কিছুটা হয়তো রাজনৈতিক কারো কারো উদ্দেশ্য থাকতে পারে, আমি পরিষ্কার না হয়ে বলবো না, কিছুটা আছে এটা বিশ্বব্যাপী, যে হাওয়া বললাম একটু আগে, হাওয়ায় তাড়িত, এরা সর্বত্র বিরাজ করছে এখন। এবং এদিকে মোকাবেলা করার জন্য এখন আমাদেরকে হাউ টু গো অ্যাবাউট ডুইং ইট, আমাদের রাজনৈতিক নেতৃত্ব যেখানে যারা আছেন, যে কোনো দলেরই হন, ইনক্লুডিং মাই দল, তারা চিন্তা ভাবনা করবেন। তবে টাকার বিষয়টা এখানে বোধহয় মুখ্য নয়, এখানে সচেতনতা বিষয় এবং চিহ্নিত শত্রু। আনফর্চুনেটলি পাকিস্তানের পতনের পরে আমাদের চিহ্নিত দুশ্মন এই মুহূর্তে নাই। আমরা মনে করি যে আমরা তো পেয়ে গেছি, উই আর হ্যাপি নাও, আর সমস্যা নেই, কিন্তু আমরা পাইনি। আমাদের এখন আরেক ধাপে এগোতে হবে। ওরা হতাশায় ভুগছে, যারা এই কাণ্ডটা করছে তারা অস্থির হয়ে গেছে, নানাভাবে তারা চাপের মুখে আছে। তাদের জন্য সময়ের আর বেশি সময় নেই, তারা মনে করে এক্ষুনি করতে হবে না, করতে পারবো না, এই সকল বিষয়। কুমিল্লার বিষয়টা দেখেন তো, মেয়রের বাড়ি একদম কাছে, তার 2 ঘন্টা লাগছে। আপনি আজকে ডেইলি স্টারে সুন্দর একটা রিপোর্ট দিচ্ছে ছেলেরা এই বিষয়ে, একদম ফার্স্ট হেডলাইনে কুমিল্লা ডেইলি স্টার প্রথম আলোতে, মেয়র টুক 1.5 ঘন্টা 5 মিনিটের পথ আসছে। কেন? আমি খাবো, গোসল করবো, কাপড় বদলাবো, তারপরে আসবো। বারবার তার কাছে লোক যাচ্ছে, তার কাছে মেসেজ যাচ্ছে, বার্তা যাচ্ছে, বাট হি টুক 1.5 hours ফর এ রোড হুইচ টুক অনলি 5 মিনিটস। সেটা কুমিল্লার যে শহরের এমপি, তিনি গেছেন 5 দিন পরে, মেয়র তো 1.5 ঘন্টা লাগছে, 5 দিন পরে। ব্যক্তি দূষণ করছে না, যে কোথায় গেছে দায়িত্ববোধ। উনাকে কাপড় পরার জন্য, খাওয়ার জন্য ওয়েট করতে হবে, লুঙ্গি থাকলে লুঙ্গি পরে দৌড়াতে হবে। আর উনি তো আপনি সিনিয়র রাজনৈতিক লোক, মনিরুল হক সাচ্চু, অত্যন্ত পরিচিত না, আমি বললাম এখানে। তো এই যেখানে অবস্থা, হাউ ক্যান ইউ এইগুলোকে দোষারোপের জন্য এটা বলছি না, গাফিলতি হতে পারে, ব্যর্থতা হতে পারে কোনো কোনো মহলের, বাট এই সকল ক্ষেত্রে ব্যর্থতার কোনো স্কোপ নেই। ইউ মাস্ট টেক দায় অ্যান্ড সামবডি মাস্ট টেক দায়িত্ব। আমি যেহেতু আছি, জেলা প্রশাসকে হই বা জেলার কর্তা হই বা মেয়র হই, আমার দায়িত্ব আমাকে নিতেই হবে, ওইটা থেকে স্কেপে কোনো পথে। আমি সেটা কথা বলতে চাই যে কখনো কোনো আমলা জেল খাটছে কি না খাটছে, একটা কথা। আমি ছোটোখাটো আমলা ছিলাম, ওই জন্য না মনে প্রাণে হয়তো বহুত দিন 3 কথা মনে আছে হিয়ার, কত আমলার চাকরি গেছিলো, কত আমলার রাস্তা নেমেছিল, সেই সকল আমলারা কী কষ্ট করেছে আপনি জানেন। অনেকে নানাভাবে ছিলেন, ইভেন বাংলাদেশের সময়, এই সময়েও কিছু কিছু আমলার চাকরি গেছে, 2-1 জেলও খেটেছেন, অত সংখ্যায় অত নয়। রাজনীতিবিদদের মতো না, মানে আমি বলতে চাই ভালোভাবে আমরা রাজনীতিবিদদের দোষ দিই। আমি তুলনা করি, কারণ আমলারা মিনিস্ট্রি, যে মিনিস্ট্রি আমি কাজ করি, চিফ অ্যাকাউন্ট অফিসার কে? নট মি, দ্যাট ইজ দ্য থিং, নট মি, সচিব। সুতরাং এখানে যদি কোনো কিছু ফেইলিয়ার হয়, সচিবকে ধরবে না, কিন্তু দোষটা তো হবে আপনার না। বিডি নিউজের সাম্প্রতিক একটা জরিপে, আপনার হবে দোষ। বিডি নিউজের সাম্প্রতিক একটা জরিপে বলা হয়েছে যে মানন ভাই 1/11-এর প্রথম বছরে রাজনীতিবিদদের যে সাজা হয়েছে, সব মিলালে দেখা যাবে 32,000 বছর সাজা হয়েছে।
এখন সবাই জামিনে আছে, সব 32,000 বছর। not আমলা। সব রাজনীতিবিদ রাজনীতিবিদ, এবং তারা কিন্তু তখন কিন্তু মিলিটারি কোর্ট ছিল না, এই ক্যাঙ্গারু কোর্ট, সিভিল কোর্টই এই সাজাগুলো দিয়েছে। তো ক্যান ইউ ইমাজিন 32,000 বছর সাজা? And all politicians, not a single bureaucrat. সেগুলো একটা বিষয় সময় নেবে। আর বৈষম্য অ্যাবাউট এই যে আমাদের বৈষম্য একটা পয়েন্ট এখানে এসেছিল। বৈষম্য আমি বলতে চাই, উন্নয়নের জোয়ার বৈষম্য অবশ্যম্ভাবী হবে, কারণ আমরা যে পুঁজিবাদী ব্যবস্থায় আমরা বাড়াচ্ছি, আগাচ্ছি, এইটাই এখন গৃহীত পরীক্ষিত কৌশল অল ওভার দ্য ওয়ার্ল্ড। এর বিপরীতে আমরা উত্তর কোরিয়ার মতো বা অন্য কারোর মতো সেটা আমরা মেনে নিব কিনা, কারণ আমরা সাম্যের কথা বলে মুক্তিযুদ্ধ করেছি। সমাজতন্ত্র কোথায় আমরা ইনকর্পোরেট করেছি আমাদের রাষ্ট্রীয় হিসাবে, অর্থনৈতিক কর্মকাণ্ডের অগ্রগতি সমাজতন্ত্রকে ইনকর্পোরেট করা। শব্দটাকে হত্যা করেছিল কে মনে আছে? সমাজতন্ত্র শব্দটাকে আমাদের সংবিধান থেকে হত্যা করেছিলেন কে? না, হত্যা না, সামাজিক ন্যায় বিচার। কেটে দেওয়া হয়েছে। সংবিধানের স্বাধীনতার ঘোষণায় বলা হয়েছিল যে সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা হবে। আমরা একদমই শেষের দিকে আছি। মানে শওকত ভাই, আপনি কি মনে করেন, মানে আপনি কোথায় শেষ দেখেন, মানে এই যে সাম্প্রদায়িক সন্ত্রাস, মানে কিসে শেষ দেখেন? দেখুন, এটা আমরা বরাবরই দেখেছি আমাদের দেশের ইতিহাসে, একটা সরকার যখন জনপ্রিয়তা কমে যায়, সরকার যখন স্বৈরাচারী হয়ে ওঠে, সরকার ক্ষমতা থাকার জন্য নানা পন্থার অবলম্বন করে থাকে। কিন্তু সরকার যদি, সরকারের দিকে সন্দেহের তীর আছে, কিন্তু সরকারকে মুক্ত মানে পরিষ্কার করতে হবে যে সরকারের কোনো সংস্রব এতে ছিল না। তা না হলে কিন্তু এই মানে একটা স্পাইরাল একটা ইফেক্ট ঘটার সম্ভাবনা আছে। কারণ এখানে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবর্গ, তারা কিন্তু আজকে আপনারা দেখেছেন, ইন্টারভিউ দেখেছেন, প্রকারান্তরে সরকারের দিকে আঙ্গুল তুলছেন এবং বলছেন যে সাল্লাতে, রামনগরের বিজয়নগরে, রামুতে, যত জায়গায় হয়েছে কোনোগুলোর বিহিত হয়নি। এবং আওয়ামী লীগের নমিনেশন পেতে পারে ইউপি ইলেকশনে, সেটা অন্য জিনিস, কিন্তু কোনোগুলোর বিহিত হয়নি, বিকজ প্রত্যেক জায়গায় হয়তো সরকার সমর্থকরা ইনভলভ ছিল এই বিষয়গুলিতে। অর্থাৎ সরকারকে এই বিষয়ে একটা পরিষ্কার স্ট্যান্ড নিতে হবে। এবং আমাদের সংখ্যালঘু সম্প্রদায় কিন্তু আমি বলবো যে স্বাধীনতার পরে এই প্রথমবার তারা যেভাবে প্রতিবাদ জানাচ্ছেন, দেখুন কোরআন অবমাননার প্রতিবাদে মিছিল হলে পুলিশ নিয়ন্ত্রণ করছে, কিন্তু সংখ্যালঘুরা কিন্তু তাদের প্রতিবাদ স্বতঃস্ফূর্ত জানাতে পারছেন। তো আমি মনে করি যে এটাকে কিন্তু খাটো করে দেখার কিছু নেই। তারা যেভাবে প্রকাশ্যে কথাবার্তাগুলো বলছেন, এটা কিন্তু আমার মনে হয় যে আমাদের রাষ্ট্রের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ সংকেত বহন করছে। আমি যেটা মনে করি, বিচার হতে হবে, সরকারকে বিচার করে প্রমাণ করতে হবে এটার সঙ্গে কে দায়ী কে। এটাও যদি রামু বা নাসিরনগরের পুনরাবৃত্তি হয়, তাহলে কিন্তু জনমনে একটা ভ্রান্ত এবং বিভ্রান্ত একটা ধারণার জন্ম দেবে, যেটা আজকে উনি যেটা বললেন, মানে আমাদের সনাতন ধর্মের কিছু ধর্মীয় মানে সংগঠনের নেতার, আমি নাম বললাম না ইন্টারভিউ পরে, আমার তাই মনে হয়েছে, হি ওয়াজ ভেরি লাউড অ্যাবাউট ইট। কাজে এবং আমাদের যেভাবে অ্যারেস্ট করা হয়েছে, বলা হচ্ছে, চিহ্নিত করা হয়েছে, পীরগাছার ঘটনাতে আমি বললাম সুনির্দিষ্ট নামে অভিযোগ করেছে যারা ক্ষতিগ্রস্ত। কাজে এদের বিচার করে সরকারকে প্রমাণ করতে হবে যে এটার ব্যাপারে সরকার সিরিয়াস, এবং যে অভিযোগগুলি আছে সরকারের দিকে প্রতিটা অভিযোগ মিথ্যা। এই মিথ্যা প্রমাণ করতে হলে বিচারটা সরকারকে খুব দ্রুততম সময়ে করতে হবে, এবং ঘটনাগুলো স্মরণে থাকতে থাকতে বিচারটা করতে হবে। ভুলে যাওয়ার পর বিচার করলে হবে না। আমি এর বেশি ওই যে মরিয়াই প্রমাণ করিতে হইবে যে মরে নাই, একই রকমভাবে সরকারকে দোষীদের ধরে বিচার করেই প্রমাণ করতে হবে যে এটার সঙ্গে সরকারের বিন্দুমাত্র কোনো সংস্রব নেই। জি, মাননীয় প্রধানমন্ত্রী, আর মিনিট খানেক সময় আছে, আপনি যদি হয় একটা বিষয় বুঝে, এখানে সাংস্কৃতিক বিষয়টা আবার ফিরে আসছে, আবার চিন্তার বিষয়। সংস্কৃতি অগ্রগামী কারা থাকে? স্টুডেন্টস, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সকল সাংস্কৃতিক আন্দোলনের পীঠস্থান বলতে হবে। এইবার গত 1.5 বছর যাবত এরা কিন্তু ইনঅ্যাক্টিভ, বাড়ি বাড়িতে বিচ্ছিন্ন, তারা ঢাকায় নেই। এই সুযোগটাও কিন্তু ডানপন্থীরা, কুচক্রী মহল, কারণ দেশের মধ্যে যে সমাজে যে একটা ছাত্রদের একটা ইনফ্লুয়েন্স ছিল, প্রোগ্রেসিভ ইনফ্লুয়েন্স, সেটার থেকে আমরা 1.5 বছর যাবৎ আউট ছিলাম। এবং এই মুহূর্তে জাস্ট শুরু হয়েছে ক্লাসগুলো, সুতরাং ওখান থেকেও আমরা বিচ্ছিন্ন হওয়ার ফলে এই যে একটা শূন্য স্থান পেয়েছে ওরা কিন্তু সবসময় বসবাস করে। দে ডোন্ট হ্যাভ অর্গানাইজড প্রতিষ্ঠান লাইক ঢাকা ইউনিভার্সিটি বা চিটাগং ইউনিভার্সিটি। তারা আমাদের গ্রামে গঞ্জে, ছোট বাজারে, নানা জায়গায় একদম কমপ্লিটলি মানে বসবাস করে, তাদের বিচরণই সেখানে। সুতরাং তাদের দ্বারা এইটাকে ছড়িয়ে দেওয়া অনেক সহজ। এইটার মোকাবেলা করার
আমাদের অস্ত্র ছিল আমাদের ইয়াং তরুণ সমাজ যারা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ে। আনফর্চুনেটলি গত 1.5 বছর যাবৎ তারা সামনে ছিল না, তারা এক ধরনের নিষ্ক্রিয় অবস্থায় ছিল বাধ্য হয়ে। ফলে আমাদের এই সমাজে যে ক্ষতিটা হয়েছে বলে আমি মনে করি ওয়ান অফ দ্য রিজনস, আরও অনেক কারণ থাকতে পারে, সেগুলো অবশ্য আমাদের 10 সেকেন্ডে আমি খালি বলতে চাই, আমার মশারিতে যদি ফুটা থাকে মশা ঢুকবেই, কাজে মশারি ফুটা রিপেয়ার করার দায়িত্বটা কিন্তু আমার, মশার দোষ না এটা। একইভাবে এরকম অপকর্ম যারা করে তারা থাকবেই, তাদের ধরা, তাদের নিয়ন্ত্রণ করার দায়িত্ব কিন্তু সরকারের। তা সেক্ষেত্রে মানে সামগ্রিকভাবে আমার যেটা মানে বোধ সেটা হচ্ছে যে বিচার তো একটা লাগবেই, এর পাশাপাশি যদি সামাজিক এবং সাংস্কৃতিক বোধ যদি না হয় তাহলে আসলে মানে শুধু বিচার করে শুধু প্রশাসন দিয়ে পৃথিবীর অন্যতম সভ্য দেশ বলা হয় নরওয়েকে। 5-6 দিন আগের ঘটনা, নরওয়েতে তীর ধনুক দিয়ে 5 জন মানুষকে মেরে ফেলেছে। এটার আপনি কি ব্যাখ্যা দিবেন, কোন মনস্তত্ত্বের ব্যাখ্যা দিবেন? কারা মেরেছে তাহলে পুরো হয়ে যায় পিকচার। মানে এই যে কালকে যে ব্রিটিশ এমপি যে মেরে ফেললো, ওর বিরুদ্ধে জঙ্গিবাদের মামলা হয়েছে, জঙ্গিবাদের। এই জঙ্গিবাদটাকে নামটা কি বললো আপনাদের 3 জনকেই ধন্যবাদ আমাদের আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক আপনাদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।